বিষ্ণুপুর থেকে জয়রামবাটি গড়বেতা পেরিয়ে এবার বিষ্ণুপুরে ট্রেন ঢুকছে। হেরিটেজে রুম বুক করলাম, এই যে মা উঠছে আস্তে আস্তে। হতো কালকে রাত্রিবেলা হোটেলে ঢোকার পরের প্রোগ্রাম হচ্ছে 9টার সময়। কালকে স্টেশন থেকে আমরা যে অটোটা করে হোটেলে এসেছিলাম তার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে, সে আশেপাশের 10-15টা স্পট আমাদের ঘুরিয়ে দেখাবে বা আসলে তার অটো করে আমরা বেরোবো। 9টার সময় আমরা বেরোবো। এখান থেকে বেরিয়ে যে অটোটা ধরেছিলাম এনার অটোতে করে আজকে সকালবেলা এই রাসমঞ্চ সাইট সিনে বেরিয়েছি। আর ওইখান থেকে স্টেশন থেকে হোটেল পর্যন্ত খুঁজে দিয়ে উনি 100 টাকা নিল। ওনার ব্যবহার খুবই ভালো। আপনার নামটা? রাজু মণ্ডল। আর নাম্বারটা কী বলে? 9800528589 5285। কটা স্পট দেখবো আজকে? আজকে আমরা 25টা স্পট দেখবো। 25খানা স্পট দেখবো। তার মধ্যে উনি বলছেন মানে গুগলসেও নেই, বইতেও নেই, এরকম 6খানা স্পট উনি দেখি রাসমঞ্চ থেকে। চলুন ভেতরে ঢোকা যাক। বিষ্ণুপুর বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর মন্দিরের শহর। আদিতে বনবিষ্ণুপুর নামে খ্যাত ছিল। বনবিষ্ণুপুর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী। রাজ্যটি আজকের বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুরের অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে 20 শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যারা রাজত্ব করে গেছেন তারা মল্ল রাজা নামে খ্যাত। মল্ল অর্থাৎ কুস্তি, মল্ল কথাটি অর্থাৎ বাহুযুদ্ধে নিপুণ এমন ব্যক্তি। আর রাসমঞ্চের ইতিহাসটি হল মল্ল রাজা বীরহাম্বি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে। এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষে অন্য কোথাও দেখা যায় না। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের। সৌধটির উপর দিকটি পিরামিডকৃতি, মাঝের দিকটি বাংলা চালার ন্যায় এবং নিচের খিলানগুলো ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায়। আর বিষ্ণুপুরের সমস্ত মন্দির কম্পাউন্ডের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই আমি স্টিল ফটোর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। রাসমঞ্চ দেখা হয়ে গেছে। রাসমঞ্চের পর আমরা যাচ্ছি দলমাদল কামান দেখতে, আর এদিকে ছিন্নমস্তা মন্দির। তারপরে আপনাদের বিষ্ণুপুরের আর একটা বিখ্যাত জিনিস বালুচরি শাড়ি যেখানে তৈরি হয় সেটাও আমরা আজকে কভার করব। অনেক কিছুই কভার করব, শুধু সঙ্গে থাকবেন, সঙ্গে থাকতে হবে। তাহলে চলুন দলমাদল কামান। চলে এসছি দলমাদল কামান, যেটা মদন মোহন এটা চালিয়েছিল। এখানে বোর্ডে বিবরণগুলো দেয়া আছে, দেখা যাক কি বিবরণ দেওয়া আছে। আবার কোথা থেকে কে এসে বলবে ভিডিও করা যাবে না, জানি না, করছি তা। দলমর্দন থেকে অপভ্রংশ হয়ে দলমাদল। দল শব্দের অর্থ শত্রু, মর্দন শব্দের অর্থ দমন। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রায়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন। সেই থেকে এই কামানটির নাম দলমর্দন। বিষ্ণুপুরে মল্ল রাজাদের অসংখ্য কামান ছিল। গুটি কয়েক কামান ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকার অন্যত্র সরিয়ে দিয়েছিল। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ট্যুরিস্ট আকর্ষণের জন্য কামানটি বেদির উপর স্থাপন করেন। 63টি লোহার আংটি পেটাই করে এটি তৈরি করা হয়। এর দৈর্ঘ্য 3.8 মিটার, ব্যাস প্রায় 30 সেন্টিমিটার। এর ওজন 300 মণ বা 112 কুইন্টাল। এই দলমাদল কামান দেখার পর আমরা যাচ্ছি ছিন্নমস্তা। পরপর আমাদের অটোওয়ালা বলে দেবে
অরুণ কি দেখতে গেছে দেখি বাইরে। তো বাইরে এই যে স্টলটা, এখানে টেরাকোটার শিল্পকর্মে সম্ভারে ভর্তি, সব ধরনেরই জিনিস আছে না দাদা? পোড়ামাটির শঙ্খ, এগুলো মাটির না দাদা? ও এই কফি কাপগুলো কিরম আছে এগুলো? এটা 75 টাকা, এটা 90 টাকা, এটা 130 টাকা। দলমাদল কামান থেকে বেশি না, 20-25 মিটারের মধ্যেই ছিন্নমস্তা মন্দির। এই ছিন্নমস্তা মন্দিরে ঢুকছি। ছিন্নমস্তা মা দুর্গার দশম মহাবিদ্যার এক মহাবিদ্যা ছিন্নমস্তা। মেদিনীপুরের বড়বাজারের নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুঁই বামাখ্যাপা ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলার 1380 সালের 13ই শ্রাবণ, ইংরেজির 1973 সালের 21শে জুলাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অপূর্ব এই মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছে। এই মন্দিরের ভেতরেও ভিডিওগ্রাফি অ্যালাউ না, বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাইরেটাও খুব ছিন্নমস্তা মন্দিরের দু সাইডে টেরাকোটার শপে ভর্তি, নানান রকম মাটির কাঠের শিল্পকর্মে ভর্তি। সবে দোকানগুলো খুলছে, ওপেন হচ্ছে। আমরা পরে আসবো একবার কিছু সোভেনিয়ার কেনার জন্য। মন্দির থেকে জোরশ্রেণী যাওয়ার পথে এই যে আপনাদের দেখাচ্ছি, একটা বিশাল বড় এখানে টেরাকোটা পোড়ামাটির হাট বসে, সপ্তাহে 2 দিন বসে। আজকে বসে আর কবে বললো? আজকে আর কালকে, আজ শনিবার আর রোববার, সপ্তাহে 2-2:30 থেকে বসে। পরে আপনাদের দেখাবো। জায়গাটা দেখুন। এখানে এসছি জোর শ্রেণীর মন্দির। এই মন্দিরগুলোতে কোনো বিগ্রহ নেই, এমনি অনেকগুলো মন্দির রয়েছে বলে এইখানকার মন্দিরকে বলা হয় জোর শ্রেণীর মন্দির, তাই তো ঠিক বললাম? হ্যাঁ, জোর শ্রেণী। একরত্ন মন্দিরগুলির মধ্যে সবচেয়ে এটি অন্যতম। 2টি বৃহৎ মন্দির ও এক ক্ষুদ্র মন্দির নিয়ে অঞ্চলটি জোর মন্দির শ্রেণী নামে পরিচিত। মাকড়া পাথরের এই মন্দিরগুলির মল্ল রাজা গোপাল সিংহ 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্কারে পুরাণের কাহিনী দেখা যায়। আর ওই দূরে দেখছেন ওখানে আদিবাসী নৃত্য হয়, ওখানে বসেও দেখার ব্যবস্থা রয়েছে। ওটা এখন না, 2:30 থেকে শুরু হবে, তখন আসবো, তখন দেখব, তখন আরও ভালো উপভোগ করা যাবে। রাধা মাধব, নন্দগোবিন্দ, রাধা গোবিন্দ, অনেক মন্দির। বিষ্ণুপুরটা মন্দিরের শহর, চতুর্দিকে মন্দিরে ভর্তি। আর পাথর, অনেক ছামা পাথরের তৈরি। এই পাথরটা অন্দিপুর বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এইটাই সরবরাহ ছিল। এই দেখুন, এই রাস্তায় যেতে যেতে আর একটা মন্দির, এই নন্দলাল মন্দির। মাকড়া পাথরের এই একরত্ন মন্দিরটি 17শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত।
ছিন্নামস্তা মন্দিরের পূর্ব দিকে কালাচাঁদ মন্দির যাওয়ার পথে রাস্তার বাঁদিকে পড়ে। টোটাল জায়গাটা মন্দিরে মন্দিরে ভর্তি। এটা নন্দলাল, ওইটা কি মন্দির? রাধা গোবিন্দ। ও ওই অপোজিটে দেখুন রাধা গোবিন্দ। পরে যাবো রাধা মাধব কালাচাঁদ। ও এরপরে রাধা মাধব, তারপরে হচ্ছে কালাচাঁদ মন্দির। এটার আর ভেতরে আর একটা প্রবলেম হচ্ছে, মন্দির চত্বরে প্রাঙ্গণের ভেতরে ঢুকে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ না, অন্তত ক্যামেরা, যে কোনো ডিএসএলআর গোপ্রোতে অ্যালাউ না। যেটা চলুন, আমাদের ড্রাইভার ভাই স্টার্ট দিয়ে দিয়েছে, সেকেন্ড মন্দিরগুলো যাই। হ্যাঁ, রাধা মাধবের মন্দিরে পৌঁছে গেছি। গেটে দেখালাম তো, ওখান থেকে সব পাশাপাশি, এই যে গেটে দেয়া আছে। কালাচাঁদ মন্দিরটি ছিন্নমস্তা মন্দিরের দক্ষিণ পূর্ব কোণের রাস্তা দিয়ে গিয়ে পুরাতত্ত্ব দপ্তরের কর্মী আবাসের শেষ প্রান্তে এই মন্দিরটি অবস্থিত। মাকড়া পাথরে নির্মিত এই মন্দিরটি 1665 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুরাজ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকের অঙ্কের অলঙ্কারে কৃষ্ণলীলা ও পুরাণের কাহিনী দেখা যায়। রাধা মাধব মন্দিরটি কালাচাঁদ মন্দিরের রাস্তার বাঁদিকে পড়ে। মল্লরাজা গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের এই মন্দিরের গায়ে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী ও সমসাময়িক জীবনযাত্রা বর্ণিত আছে। আমার পিছনে ভিডিও তোলা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে নহবতখানা। এবার আমরা রাধা গোবিন্দর মন্দিরে চলে এসেছি। এই যে বোর্ডে ইনস্ট্রাকশন দেয়া রয়েছে। চলুন ভেতরে, বলছে এর ভেতরে একটা তুলসী মঞ্চ আছে রথের মতন, দেখে আসি। জায়গাটা খুব সুন্দর। কে বলুন, জায়গাটা খুব ভালো, নিরিবিলি, প্রাকৃতিক পরিবেশটা দারুণ। রাধা গোবিন্দ মন্দিরটি রাধা মাধব মন্দিরের সামনের দিকে অবস্থিত। মহারাজা গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে ঝামা পাথরের এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। এই ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না এখানেও। আচ্ছা, এবার আমরা যাচ্ছি লালবাঁধ। লালবাঁধে চলে এসেছি। লালবাঁধে ভিতরে ঢুকে ডান দিকে হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। এই
আচ্ছা, লালবাঁধের কিছু ইতিহাস জানেন? এখানে নাকি বাইক কিনেছিলেন রাজা লালবাই, হ্যাঁ, তাকে এখানে নাকি ডুবিয়ে মারা হয়েছে, এই জন্য এর নাম এসেছে লালবাগ। আচ্ছা। বাহ, এখানে অনেক পসরা সাজিয়ে পোড়ামাটির জিনিসপত্র, গামছা, লুঙ্গি টুঙ্গি সব রয়েছে। এখানেও মাটির অনেক শাক দেখতে পাচ্ছি। দাদা গামছা নেবো, আমাদের কাছে 80 টাকা জোড়া গামছা আছে, দেখতে পাবেন। বাঁকুড়ার গামছা হবে, বাঁকুড়ার গামছা 80 টাকা জোড়া। ঠিক আছে। এই হচ্ছে লাল বাঁধ। টুরিস্ট লজ থেকে সোজা এলেই লাল বাঁধের পাড়ে পৌঁছানো যাবে। বিষ্ণুপুরের 7টি বাঁধের মধ্যে এই বাঁধটির ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য। জলকষ্ট দূর করার জন্য ও প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করবার উদ্দেশ্যে মল্ল রাজারা সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এটি সহ অন্যান্য বাঁধগুলি খনন করে। দ্বিতীয় মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে লালবাইকে নিয়ে আসা হয়েছিল নর্তকী হিসেবে। রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এবং এই বাঁধে তারা এসে নৌকা বিহার করতেন। কথিত আছে ষড়যন্ত্র করে রানী এবং প্রজারা এই বাঁধে লালবাই ও তার ছেলেকে মেরে ফেলেছিলেন। সেই থেকে এই বাঁধের নাম হয় লাল বাঁধ। দেখে এবার পেটে সবার ছুঁচো ডাকছে, ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করব, তারপর কোথায় যাব সেটা জানাচ্ছি। ব্রেকফাস্ট করবো, চলো ব্রেকফাস্ট কর। আচ্ছা, আমরা এবার ব্রেকফাস্ট করতে এসেছি। দোকানের নাম কি? মা টিফিন হাউস। সব দিদিরা মিলে দোকান করছে। অরুণ আর আমাদের ক্যাপ্টেন খাবে ঘুগনি মুড়ি, মা খাবে বাটার টোস্ট, আমি খাবো লুচি তরকারি। এই যে পাতাটা দেখুন, পাতাটা দেখা আসছে তো স্ক্রিনে। এই পাতা কিন্তু আমাদের ওখানে দেখা যায় না, ইউজ হয় না সব দোকানে। শাল পাতার এমনি থালা পাওয়া যায়, কিন্তু এই ধরনের বাটি অনেক বড়, সব কিছু খাওয়া যায়। মুড়ি ঘুগনি, আমার অরুণে মুড়ি ঘুগনি এসে গেছে। ড্রাইভারদা আরম্ভ করে দিয়েছে। লঙ্কা, হ্যাঁ, দিদিরা ভালো। এটা অমলেট দিন, এটা বাটার টোস্ট। মা, এই বাটার টোস্ট। হ্যাঁ, ঠিক আছে, খাও। অমলেট দিচ্ছে না অনেক। আমরা যেখানে টিফিন করলাম, টিফিনের এই পিছনেই রাধেশ্যাম মন্দির। সব প্রাচীন। এই বাইরে থেকে, মন্দিরের বাইরে থেকেই ছবি করে দেখাচ্ছি, আর ভেতরে ঢুকলাম। এই হচ্ছে বাউন্ডারি, আর এই হচ্ছে দোকান। ম্যাক্সিমাম পুরো বিষ্ণুপুরে এরকম টেরাকোটা মাটির, ইটের আর ল্যাটেরাইট পাথরের মন্দিরে ভর্তি, সবই একরকম ধাঁচে। এটা হচ্ছে জোর বাংলার মন্দির, যেখানে আমরা বসে টিফিন করলাম। একদম 100 পা এগিয়ে, দু সাইডে পসরা। রাধাশ্যাম মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই জোরবাংলা মন্দিরটি। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুঠিরে সমবায় গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি 4 চালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোরবাংলা।
কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলার স্থাপত্য অনুসারে জোড়বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকারের দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বাংলার পোড়ামাটির অলঙ্কারের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে পরিচিত এই জোড়বাংলার মন্দির। এই মন্দিরটি দৈর্ঘ্য 11.8 মিটার, প্রস্থ 11.7 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। জোড়বাংলোর মন্দির যেখানে বসে টিফিন করছিলাম, জোড়বাংলোর মন্দির থেকে আমরা এখন যাচ্ছি শ্যামরায় মন্দির দেখতে। শ্যামরায়ের মন্দিরের কাছাকাছি আছে গুমঘর, যেখানে আর কি গুম করে দেয়া হতো, তাই তো? হ্যাঁ, এই কথা বল। এই যে গুমঘর। চল শ্যামরায় মন্দিরের চত্বরের বাইরেটা পসরা নিয়ে বসেছে, টেরাকোটা, তারপরে তাঁত, বালুচরি, সব দেখুন বিশাল অনেক পসরা নিয়ে বসেছে সাজিয়ে। প্রচুর পসরা নিয়ে বসে। আচ্ছা, এবার আমরা কোথায় যাচ্ছি? এবারে যাচ্ছি আমরা যুগল কিশোর। যুগল কিশোর, তারপরে রাজবাড়ি। হ্যাঁ, যুগল কিশোর থেকে রাজবাড়ি। ও, এবার যাচ্ছি যুগল কিশোর হয়ে রাজবাড়ি। চলুন যুগল কিশোর যাওয়া যায়। রাস্তায় যেতে যেতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মন্দির ভগ্ন প্রায়, এখানে শ্রী মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন। এটি মৃন্ময় মন্দিরে যাওয়ার রাস্তার ডান দিকে পড়ে। মন্দিরটি জোড়বাংলার মতন দেখতে, এখন এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অষ্টদশ শতাব্দীতে এই মন্দিরটির প্রতিষ্ঠা হয়। মন্দিরটি দেখে কষ্ট লাগছিল, এটির যদি আরও ভালো করে রক্ষণাবেক্ষণ করা যেত তাহলে এইভাবে আমাদের বাংলা স্থাপত্য নষ্ট হতো। এই যুগল কিশোর চলে এসেছি, এই যুগল কিশোরের মন্দিরে উঠছি। পুরো ভগ্ন প্রায় মন্দিরের। আনুমানিক অষ্টদশ শতাব্দীতে এই মন্দির দুটি নির্মিত হয়। এই মন্দির দুটি উড়িষ্যার স্থাপত্যের ন্যায়। কৃষ্ণ বলরামের মন্দির। আর ওইটা কি রাজবাড়ির ভগ্ন? হ্যাঁ, রাজবাড়ি ধ্বংসস্তূপ। ওই চারটা গম্বুজের মতন যেগুলো দেখছেন ওগুলো বলা হতো হাওয়া মহল। আগেকার দিনে রাজা নাকি ওখান থেকে হাওয়া খেতেন। ওই রাজবাড়ির আর রাজবাড়ির চত্বর ধ্বংসস্তূপ, চারটে গম্বুজ, যেগুলোকে বলতো হাওয়া মহল। আর এটা কি রাজবাড়ির পুকুর? হ্যাঁ, রানীমা স্নান করতেন এই ও। সাততলা সমান। এ রানীমা স্নান করতে নেই পুষ্করে। এটা কি জিওলজিক্যাল সার্ভে টেক ওভার করেছে? স্নান করেন। ও না, বাঁশ টাস বাঁধা দেখে ভাবলাম। কিছু এই নিয়ে কি মনে হচ্ছে হবে কাজে, কাটিং করছে কাজে। হ্যাঁ। চার কোণে চারটা গম্বুজ, ওটা রাজবাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো বইটা নেই। ওই যুগল কিশোর মন্দির থেকে যে রাজবাড়ি দেখলাম, এবার আমরা যাচ্ছি রাজবাড়ির সামনে গেট দেখে, তারপরে ওখান থেকে যাব মা মৃন্ময় মন্দির দর্শন করতে। চলুন, এই রাজবাড়ির রাজবংশের রাজবাড়ির
ফ্রন্ট পোর্শনটা দেখুন কি অবস্থা, ধ্বংসস্তূপ। যেটা আমরা জগদ্দল মন্দিরের পিছন দিকটা দেখছিলাম, ওই হাওয়া মহল গম্বুজ। রাজবাড়ির আর কিছু অবশিষ্ট নেই। এত মন্দির, এত মন্দির, মন্দির তুলতে তুলতে বলতে বলতে আমি ক্লান্ত। গুমগড়ের পাশ দিয়ে উত্তর দিকে গেলেই চোখে পড়বে মা মৃন্ময়ের মন্দির। মল্লরাজ জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এই মূর্তিটি গঙ্গামাটির তৈরি। দুর্গোৎসবের সময় 15 দিন ধরে পটে পুজো হয়। মল্লরাজাদের সময় থেকে এখনো অবধি এই মায়ের পুজো হয় তোপধ্বনি করে। মহাষষ্ঠী সন্ধিক্ষণের সময় তোপধ্বনি দেখতে এখানে প্রচুর লোক ও পর্যটকের সমাগম হয়। রামকৃষ্ণদেব মাকে দর্শন করতে এখানে এসেছিলেন। মন্দিরের পিছনেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। এটা মহারাজা বীর হাম্বির উদ্যান প্লাস টেম্পল দেখতে পাচ্ছেন আপনারা। মহারাজ বীর হাম্বির এই উদ্যানটার সঙ্গেই লাগোয়াতেই রয়েছে এই পাথরের দরজা, যে রাজবাড়ির মেন গেট, এখান থেকেই সবাই প্রবেশ করত। এই যে বীর হাম্বির উদ্যান, এই হচ্ছে পাথরের দরজা। মৃন্ময় মন্দিরের উত্তর দিকে এই পাথরের দরজা। মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশ পথটি পাথরের দরজা বলে পরিচিত। এটিই ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। তোরণ মধ্যস্থ প্রবেশ পথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র গর্ত ছিল। সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ এই পাথরের দরজা তৈরি করেছিলেন। এই হচ্ছে প্রবেশপথের দ্বার। এই পাথরের গেট দেখে এবার যাচ্ছি আমরা মদনমোহন দেখতে। মদনমোহন মন্দির দেখার পর আমরা যাব যেখানে বালুচরি শাড়ি তৈরি হয়, সেইটা আমরা দেখব। চলুন যাওয়া যাক, চলো। এই আগেরটা হচ্ছে, এইটা হচ্ছে ফার্স্ট গেট, আর ওটা হচ্ছে সেকেন্ড গেট। এটা প্রথম দরজা ঢোকা, রাজবাড়িতে ঢোকা সেই সময়। মন্দিরে ঢোকার মুখে কাছে একটা জিনিস দেখাচ্ছি, আপসে আপ গণেশের মূর্তি বেরিয়েছে, দেখুন মালা পরিয়ে রেখেছে।
মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করে। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপান্তরিত হয়েছে। আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এই মন্দিরের ভিতর দিকে ড্রাগন সদৃশ্য পৌরাণিক ভাস্কর্যও দেখা যায়। মদনমোহন ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনো হয়ে চলেছে এই মন্দিরটি। এখন 2:15 লাঞ্চ করতে এসেছি মা কামাখ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভেতরে ঢুকি, অনেকগুলো সার্চ করে এইটা মোটামুটি ভালো পেলাম। সিট সব রিজার্ভ, সিট ভেতরে নেই। অপেক্ষা করছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিট পেয়েছি। সিট পেয়ে খাবার এসে গেছে। আমরা নিয়েছি পরোটা মাংস, অরুণ নিয়েছে সবজি ভাত। এই পরোটা, অরুণ নিয়েছে সবজি ভাত। নেন, চারটি ভাজা দেবো। হ্যাঁ দাও, আপনাকে দেবো চারটি? হ্যাঁ দাও। এখানে দেখেন, দাদা দেন। একটা সবজি পকোড়া সবজি দেবো। আচ্ছা, দেখো আলু ভাজা দেবো। ঠিক আছে, নেন। রান্নাবান্নার টেস্ট মোটামুটি ভালো। মাংসের ঝোলটাও খুব একটা খারাপ না। ফুলকপির সবজি দিয়েছে, ভাজা দিয়েছে। মদনমোহন মন্দির দেখা কমপ্লিট করে এবার যাচ্ছি ছিন্নমস্তা মন্দিরের কাছে। ওখানে বালুচরি শাড়ি যে তৈরি হয়, সেইখানে বালুচরি শাড়ি তৈরি দেখতে, যেটা বিষ্ণুপুরের একটা বিখ্যাত জিনিস। আমরা চলে এসেছি যেখানে বালুচরি শাড়ি তৈরি হয়, সেই কারখানায়। আর এটার নাম হচ্ছে অনুভব। ধরুন ভেতরে গিয়ে দেখা যাচ্ছে। এই বালুচরি শাড়ি কারখানা। ফোন করেছে বলো। দাঁত চলছে। ও স্বর্ণচুরি। এ কতদিন লাগবে? এক সপ্তাহ লাগবে। আমাদের উপরে দুটো মেশিন আছে। আচ্ছা, বুঝলেন, একটা পাড়ার একটি গায়ে। হ্যাঁ হ্যাঁ, মানে পাটা আলা সেটা আছে। হ্যাঁ। তো পাটা আলা সেটা যেরকম ডিজাইন লাগাবে সেরকম আচ্ছা। সেটা এই নকশা উঠছে। সব সুতো সেটিং হচ্ছে। যেরকম ডিজাইন নকশা হয়। এইগুলো এই শাড়ি হয়ে যাওয়ার পর কিরম কি দাম হয়? এই বালুচরি না সম্বরেশ্বর? স্বর্ণচুরি স্বর্ণ- আছে না, চুরি থাকবে স্বর্ণ। আচ্ছা আচ্ছা। বালুচুরি রেশম যেটা জড়ি থাকবে সেটা সবই স্বর্ণচুরি।
আসা হয়নি এখানে? হ্যাঁ, না আগে এখানে আসা হয়নি। এই প্রথমবার এখানে আসা হলো না। হ্যাঁ হ্যাঁ এগুলো অটোমেটিক মেশিন কিছু না, সব এই সব হাতে, সব হাতে। হ্যান্ডলুম যাকে বলে, হ্যান্ডলুম। মেশিনে কিছু না। হ্যাঁ মানে কি চলে সেটা হাতে চালাতে হয়। এখানে হ্যাঁ 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 আগেকার যে পদ্ধতিতে, পুরাতন পদ্ধতিতেই চলছে। আচ্ছা, এই স্বর্ণচুরি দেখার পর আজকে এখানেই আপনাদের এখান থেকে বাই বাই করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।